আমার প্রিয় ছাত্রছাত্রীগণ, আশা করি তোমরা বুঝে গেছো আমরা আজও চলে এসেছি নতুন একটি ম্যাথের ক্লাস নিয়ে। আমরা গত পর্বগুলি নিয়ে অর্থাৎ এখনো পর্যন্ত 4টি পর্ব আমরা করে দিয়েছি এই বিবিধ প্রশ্নমালা 6 থেকে। কিছুদিন আগে নবগণিত পাতা আজ আমরা 27 এবং 28 যে 26, 27, 28, 29, 30 এই 5টি অঙ্ক রয়েছে, সেই 5টি অঙ্কের আমরা সমাধান তোমাদের করে দেব। তো তার আগে প্রতিদিনকার মতো আজও সকল ছাত্রছাত্রীদের কাছে আমাদের আবেদন, তারা এই ভিডিওগুলিকে লাইক, কমেন্টস এবং শেয়ারের মধ্য দিয়ে তাদের বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে এবং যতটা সম্ভব তোমাদের যে অভাব অভিযোগ যদি এই বিষয়ে বা এই অঙ্কের সমস্যা নিয়ে কিছু থেকে থাকে তাহলে তোমরা সেটা কমেন্ট বক্সে জানাও। আমরা তোমাদের সেই কমেন্টসের যথোপযুক্ত উত্তর বা তোমাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করব। আর হ্যাঁ, যারা নতুন এই চ্যানেলে আসছো তাদের কাছে আমাদের আবেদন, তারা যেন এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেয়। তো চলো আজ আমরা শুরু করব আমাদের 26 দাগের অঙ্ক থেকে। তো দেখো 26 দাগের অঙ্কে কি বলা আছে, রাম ও হরির নিকট মোট যতগুলি আম আছে মধুর নিকট তাহা অপেক্ষা 25টি আম কম আছে এবং হরির নিকট রামের আমের 3 গুণ আম আছে। তিনজনের আমের সমষ্টি যদি 95 হয় তবে কাহার নিকট কত আম আছে। তাহলে এখানে যে সম্পর্কগুলো রয়েছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি যে রামের আমের 3 গুণ আম আছে হরির কাছে। তাহলে হরি সমান সমান আমরা লিখতে পারি কি না 3 গুণ রাম, অর্থাৎ আম সংখ্যায় রামের 3 গুণ সমান হলো হরি। এখন আরো একটি বিষয় এখানে উল্লেখ করে দেওয়া আছে যে মধুর নিকট রাম ও হরির নিকট মোট যতগুলি আম আছে মধুর নিকট তাহা অপেক্ষা 25টি আম কম আছে। অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি, এটা একটা সম্পর্ক আছে আর আছে রাম যোগ হরি সমান সমান দিয়ে কি বলা আছে না মধুর নিকট তাহা অপেক্ষা 25টি আম কম আছে। অর্থাৎ মধু যোগ 25 মানে মধুর সঙ্গে যদি আমরা আরো 25টা আম যোগ করি তাহলে রাম এবং হরির সমান সমান হবে। এবার তিনজনের মিলে যে মোট আমের সংখ্যা সেটা কত না 95। তাহলে আমরা এবার সমীকরণটা স্থাপন করছি কি না রাম যোগ হরি যোগ মধু সমান 95। এবার আমরা এই প্রথমে যদি হরিকে ধরি বা রামকে ধরে করি তাহলে কি রাম বা হরিকে ধরে যদি আমরা অঙ্কটা করি যে কোনো একটা, তাহলে হরির পরিবর্তে আমরা লিখতে পারি 3 গুণ রাম। তাহলে এক্ষেত্রে হরির পরিবর্তে এখানে রাম রামই থাক, রাম দিয়ে শুরু করছি আমরা, সমস্ত কিছুই আমাদের রাম দিয়ে শুরু, তো আমরা রাম দিয়ে শুরু করবো প্রথমে। তাহলে রাম যোগ হরি, হরি কি না হরি সমান হবে 3 গুণ রাম, অর্থাৎ এক্ষেত্রে লিখবো 3 গুণ রাম যোগ মধুর ক্ষেত্রে মধুর সঙ্গে কি দেখছি না মধুর সঙ্গে দেখছি আমরা মধু সমান পাবো কি না রাম যোগ হরি, আর এই 25 কে যদি আমরা এখানে চলে আসি অর্থাৎ এক্ষেত্রে আমরা এভাবে যদি আমরা বলতাম সমাধান করতাম তাহলে কি হতো এই 25টা এখানে চলে আসতো। অর্থাৎ কি হতো না মধুর পরিবর্তে আমরা লিখতে পারি এইভাবে যে রাম যোগ হরি বিয়োগ 25 সমান সমান হলো মধু আমাদের। তাহলে আমরা এখানে এই সমস্ত মধুর পরিবর্তে আমরা এই অংশটা লিখছি প্রথমে। এই মধুর পরিবর্তে আমরা লিখছি কি না রাম যোগ হরি যোগ বিয়োগ 25 সমান সমান হবে আমাদের 95। এই অনুবন্ধনী বা রেখা বন্ধনী অনুবন্ধনী বা প্রথম বন্ধনীর ভিতরে আমরা যে অংশটা লিখলাম সেটা আসলে মধু। মধু সমান সমান কি না মধু সমান সমান
বিয়োগ হরি বিয়োগ 25, সেই অংশটা আমরা লিখলাম। এবার আমরা লিখছি কি না রাম যোগ এই 3 রাম আর এই রাম, মোট হলো কত 4 রাম, অর্থাৎ 4 গুণ রাম, রাম গুণ 4 গুণ রাম, এর লিখবো 4 গুণ রাম। এবার আমরা এই অনুবন্ধনের ব্যাপারটাকে এবার ভাঙবো কি না রাম তো রয়েছে ওখানে, রামকে রাখবো, আর হরিকে ভাঙবো। হরি সমান কি না এক্ষেত্রে হরি সমান পেয়েছিলাম 3 গুণ রাম, তাহলে এখানেও লিখবো আবার 3 গুণ রাম, বিয়োগ আছে কত না 25, সমান সমান দিয়ে লিখবো কি সমান সমান দিয়ে লিখবো আমরা 95। এবার এই 4 গুণ রাম, এই 1 রাম আর এই 3 গুণ রাম, তাহলে কত হবে না 4 8 থেকে 5 আর 3 হবে 8, তাহলে 8 গুণ রাম সমান সমান দিয়ে লিখবো 95 আর 25 কে আমরা সমানের বাঁ দিক থেকে ডান দিকে চলে যাবো, অর্থাৎ কি হবে না সেক্ষেত্রে যোগ হয়ে যাবে। যোগ করলে কত হবে 95 আর 25 এ যোগ করে নিচ্ছি আমরা 5 বাই 10, 9 2 11, 11 হাতে রেখে ভাগ 120 হবে। তাহলে রাম সমান কত না তাহলে রাম সমান হবে 120 ভাজিত 8 সমান কত 8 15 120। তাহলে আমরা রাম সমান পেলাম কত না 15। তাহলে 15টা আম পাবে রাম। এবার হরি কটা পাবে, হরি পাবে রামের 3 গুণ, তাহলে এখানে লিখবো তাহলে হরি পাবে 15টি, অতএব রাম তাহলে রাম পাবে সমান 15টি আম, হরি পাবে সমান 3 গুণ, অর্থাৎ 3 গুণ 15 সমান 45টি আম। আর মধু পাবে কি না মধু পাবে রাম হরি থেকে 25, তখন কি করবো না বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ এদের দুজনের যোগফল থেকে 25 বিয়োগ করলে যেটা পাবে সেটা হলো কে না মধু পাবে। তাহলে মধু পাবে সমান কত হচ্ছে না 15 যোগ 45 বিয়োগ 25 সমান কত হবে 15 আর 45 যোগ করলে হবে 60, 60 বিয়োগ 25 সমান 5 কয় দিতে 10, 5 দিতে 10, 2 কয় দিতে 6, 2 এর 3 কয় দিতে 6, 3 দিতে 6, তাহলে 32। তাহলে এইভাবে এই অঙ্কটি আমাদের সমাধান হবে। আমরা পেয়ে গেলাম সেক্ষেত্রে রাম পেল 15টি আম, আর হরি পাবে 45টি, আর মধু পাবে সেক্ষেত্রে 35টি আম। তো এইভাবে আমরা আমাদের এই 26 অঙ্কটি আমরা সমাধান করে দিলাম। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের 27 দাগের অঙ্কে। তো চলো এবার আমরা 27 দাগের অঙ্কটি সমাধান করব। 27 দাগের অঙ্কে কি বলা আছে না রামবাবু মৃত্যুকালে 22,108 টাকা তাহার 2 পুত্র এবং 1 কন্যাকে ভাগ করিয়া দিলেন। কন্যা জ্যেষ্ঠ পুত্র অপেক্ষা 200 টাকা কম পাইল, এবং কন্যা ও জ্যেষ্ঠ পুত্র মিলিয়া যত টাকা পাইল কনিষ্ঠ পুত্র একা কত টাকা পাইল, কে কত টাকা পাইল। তাহলে রামবাবুর মৃত্যুকালে তার 3 সন্তান অর্থাৎ 2 পুত্র এবং 1 কন্যা, তাদের মধ্যে আমাদের ভাগ করতে হবে কত না 22,108 টাকা। তো এক্ষেত্রে বলে দেওয়া আছে যে 1 কন্যাকে ভাগ করে দিলেন, তাহলে কন্যা জ্যেষ্ঠ পুত্র অপেক্ষা 200 টাকা কম পায়। তাহলে কন্যা সমান সমান আমরা লিখতে পারি কি না জ্যেষ্ঠ পুত্র অর্থাৎ বড় ছেলে, জ্যেষ্ঠ পুত্র বিয়োগ 200
কন্যা সমান হবে জ্যেষ্ঠ পুত্রের যে টাকাটা পাবে তার থেকে 200 টাকা কম, তাহলে 200 বিয়োগ করে দেবো। আবার কি বলা আছে, তার সঙ্গে বলা আছে কম পায় এবং কন্যা এবং জ্যেষ্ঠ পুত্র মিলিয়া যত টাকা পায় কনিষ্ঠ পুত্র একা তত টাকা পায়। তাহলে কনিষ্ঠ পুত্র সমান সমান কি হবে না কন্যা যোগ জ্যেষ্ঠ পুত্র। এবার আমরা কি করব, তিনজনের অর্থাৎ এক কন্যা, দুই জ্যেষ্ঠ পুত্র যোগ কনিষ্ঠ পুত্র মিলে পাবে কত টাকা না বলে দেওয়া আছে যে 22,108 টাকা, 22,108 টাকা এই টাকাটা পাবে এই তিনজনে। তো সেক্ষেত্রে কন্যা সমান বলা আছে কি না জ্যেষ্ঠ পুত্র বিয়োগ 200 টাকা। তো কন্যার পরিবর্তে আমরা লিখছি কি না আমরা এক্ষেত্রে জ্যেষ্ঠ পুত্রটা বার করব, জ্যেষ্ঠ পুত্র বিয়োগ 200, তাহলে এই কন্যা হয়ে গেল। কন্যাকে আমরা এভাবে লিখব। আবার যোগ জ্যেষ্ঠ পুত্র আছে, জ্যেষ্ঠ পুত্র যোগ কি না কনিষ্ঠ পুত্র। কনিষ্ঠ পুত্র সমান কি না কনিষ্ঠ পুত্র সমান বলা আছে কন্যা যোগ জ্যেষ্ঠ পুত্র, কন্যা যোগ জ্যেষ্ঠ পুত্র সমান সমান কত হবে না ওই 22,108 টাকা। এবার জ্যেষ্ঠ পুত্র এখানেও আছে, এখানেও আছে, আবার এখানেও আছে। এখানে এই কন্যা সমান কি না এক্ষেত্রে বলা ছিল হ্যাঁ, তাহলে কি না কন্যা জ্যেষ্ঠ পুত্র মানে 3 গুণ জ্যেষ্ঠ পুত্র বিয়োগ 200। আর কন্যা সমান কি হয়, কন্যা সমান আমরা আগেই জানি কন্যা সমান জ্যেষ্ঠ পুত্র বিয়োগ 200, তাহলে যোগ দেব আবার দিয়ে জ্যেষ্ঠ পুত্র বিয়োগ 200 সমান সমান হবে 22,108। এবার কি হলো তাহলে না 3 গুণ জ্যেষ্ঠ পুত্র আর এই 1 গুণ জ্যেষ্ঠ পুত্র মানে 4 গুণ জ্যেষ্ঠ পুত্র বিয়োগ 200 আর 200 মোট হলো 400 সমান সমান হবে 22,108। এবার আমরা কি করব না বা 4 গুণ জ্যেষ্ঠ পুত্র সমান সমান নিয়ে লিখবো আমরা এই 22,108 এর সঙ্গে এই 400 যোগ করে দেবো, তাহলে 22,108 মানে 400 আর 100 তে 508 অর্থাৎ 22,508। এটি হবে তারা এই জ্যেষ্ঠ পুত্রকে 4 গুণ করলে যেটা পাবো সেটা হবে এটা। তাহলে এবার লিখব কি না অতএব জ্যেষ্ঠ পুত্র পাবে সমান সমান দিয়ে লিখবো আমরা এই 22,508 ভাজিত কত না 4 দিয়ে আমরা ভাগ করব। তাহলে কত পাবে 4 দিয়ে যদি ভাগ করি আমরা এখানে করছি, তাহলে জ্যেষ্ঠ পুত্র অতএব জ্যেষ্ঠ পুত্র পাবে সমান 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 4 দিয়ে গেলে 4 6 24 হলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 4 5 20 থাকে 2 25 4 6 24 থাকে কত 1 10 4 2 8 আর থাকে 2 28 4 7 28 অর্থাৎ
পাচ্ছে না 5,627 টাকা। এই 5,627 টাকা পাবে জ্যেষ্ঠ পুত্র। তাহলে কন্যা পাবে কত? অতএব কন্যা পাবে সমান এই 5,627 তার থেকে 200 কম, মানে 200 বিয়োগ করে দেবো। তাহলে কত হবে না 7, 2, 4, 5, অর্থাৎ 5,427 টাকা। আর কনিষ্ঠ পুত্র পাবে সমান এই জ্যেষ্ঠ পুত্র এবং কন্যার যে টাকাটা সেটা কি হবে না যোগ হয়ে যাবে, সেই যোগফলটি হবে কনিষ্ঠ পুত্রের প্রাপ্য। তাহলে কি আছে এখানে না 5,627 যোগ 5,427 সমান কত হচ্ছে 7, 7, 14, 4, 2 আর 2 4, 1 5, 4, 6, 10, 10 এর শূন্য হাত হলো 1, 5, 5, 10 আর 11। তাহলে 11,054 টাকা পাবে কে না কনিষ্ঠ পুত্র। তাহলে আমরা এইভাবে আমাদের এই 87 দাগের অঙ্কটিরও সমাধান করে দিলাম। এক্ষেত্রে তোমরা এই কনিষ্ঠ পুত্র এবং সেই সংখ্যাটাকে যদি আমরা 2 গুণ করি তাহলেই কিন্তু পেয়ে যাবো আমরা কি মোট যে টাকাটা, সেই টাকাটা পেয়ে যাবো। কারণটা কি? কারণটা হলো এক্ষেত্রে যে কন্যা এবং জ্যেষ্ঠ পুত্র যে টাকাটা, সেই টাকাটার সমানই হলো কনিষ্ঠ পুত্রের টাকা। সেই কারণে একে দ্বিগুণ করলেও কিন্তু আমরা সমগ্র যে টাকাটা রামবাবু ভাগ করে দিয়েছিলেন সেই টাকাটা আমরা পেয়ে যেতাম। তো এইভাবে আমরা আমাদের এই 87 দাগের অঙ্কটি করে দিলাম। তো এবার আমরা চলে যাবো আমাদের 88 দাগের অঙ্কে। তো চলো এবার আমরা 88 দাগের অঙ্কটি সমাধান করব। 88 দাগের অঙ্কে কি বলা আছে না 918 টাকা রাম, রমা এবং শ্যামকে এরূপে ভাগ করিয়া দাও যেন রাম 6 টাকা পাইলে রমা 7 টাকা ও শ্যাম 5 টাকা পায়। তাহলে এক্ষেত্রে রাম 6 টাকা, রমা 7 টাকা আর শ্যাম 5 টাকা। 5 টাকা তিনজনে মোট কত? 7 × 12 আর 6 18, 18 টাকা পায়। তিনজনে 18 টাকা পায়। যদি তিনজনের মধ্যে 18 টাকা আমরা ভাগ করি তাহলে সেক্ষেত্রে দেখবো কি রাম পাচ্ছে 6 টাকা, রমা পাবে 7 টাকা আর শ্যাম পাবে 5 টাকা। কিন্তু আমাদেরকে ভাগ করতে হবে কত টাকা না 918 টাকা। তাহলে 918 টাকার ভাগে রাম কত পাবে? তাহলে 900 কত আছে না 918 টাকা থেকে রাম পাবে কত না 18 টাকাতে পাইছে 6 টাকা, 18 টাকাতে পাবে 6 টাকা। তাহলে 918 টাকাতে কত টাকা? এভাবে রাখতে হবে। 18 টাকাতে 6 টাকা, তাহলে এই 918 টাকাতে রাম পাবে কত না কাটাকাটি করবো আমরা। 18 5 হবে 90 আর 18 1 হবে 18। তার মানে কত হচ্ছে 6 1 6, 6 5 30, মানে 306 টাকা এটি পাবে রাম। আর 918 টাকা থেকে রমা পাবে সমান সমান দিয়ে লিখবো কি না 18 টাকার মধ্যে পাবে সে 7 টাকা রমা। তাহলে 7/18 গুণ দেব কত না 918। কাটাকাটি করবো এক্ষেত্রেও আমাদের হয়ে যাবে 51, 7 1 7 আর 7 5 34। তাহলে কত হবে না 357 টাকা। এই 357 টাকা পাবে
রমা। এবার 918 টাকা থেকে শ্যাম পাবে সমান সমান কি লিখবো না শ্যামের তাহলে ভাগাটা কত হবে না 18 টাকার মধ্যে 5 টাকা, তাহলে এখানে লিখবো 18 ও লিখবো 5 গুণ হবে 918। কাটাকাটি করলে কত হয়, এক্ষেত্রেও হবে আমাদের 51, তাহলে কত হবে 5 একে 5 আর 5 5 এ 25, এত টাকা অর্থাৎ 255 টাকা। তাহলে কি হবে না আমরা প্রথমে যেটি বলা ছিল যে যদি রাম পায় 6 টাকা, রমা পায় 7 টাকা, শ্যাম পায় 5 টাকা, তাহলে ওই 918 টাকার মধ্যে রাম কত পাবে, রমা কত পাবে, শ্যাম কত পাবে, এভাবে বলা ছিল। তাহলে আমরা কি করলাম না এক্ষেত্রে এদের যে টাকাটা ভাগ করা আছে অর্থাৎ যে যুক্তিতে বা শর্তে, সেই শর্তটা প্রথমে আমরা ভাঙলাম। সেখানে দেখা গেল যে 18 টাকাকে ভাগ করা হচ্ছে তিনজনের মধ্যে। সেই 18 টাকার মধ্যে যখন রমা পাবে 6 টাকা, রাম পাবে 6 টাকা, রমা পাবে 7 টাকা, শ্যাম পাবে 5 টাকা, তাহলে আমাদের 918 টাকাতে রাম কত পাবে, রমা কত পাবে, শ্যাম কত পাবে, তাহলে সেটা আমরা বার করেছি। তাহলে 18 টাকার মধ্যে 6 টাকা পাবে রাম, 18 টাকার মধ্যে 7 টাকা পাবে রমা, 18 টাকার মধ্যে 5 টাকা পাবে শ্যাম। এবার 918 টাকাতে তারা কত করে পাচ্ছে, তাহলে 918 টাকার মধ্যে রাম পাবে 306 টাকা, আর এই 918 টাকার মধ্য থেকে না রমা পাবে আমাদের 357 টাকা, আর শ্যাম পাবে 255 টাকা। এইভাবে আমরা আমাদের 28 দাগের অঙ্কটি সমাধান করলাম। তো চলো এবার আমরা চলে যাব আমাদের 29 এর দাগে। তো দেখো এবার আমরা চলে এসেছি 29 এর দাগের অঙ্কে। 29 এর দাগের অঙ্কে বলা আছে যে এখন শিবু ও হারুর বয়সের সমষ্টি 50 বছর। 10 বছর পূর্বে হারুর বয়স শিবুর বয়সের 5 গুণ ছিল। তাহলে বর্তমানে হলো শিবু যোগ হারু সমান 50 বছর, এদের যোগ বর্তমানে 10 বছর পূর্বে, তাহলে 10 বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি কত না, সেক্ষেত্রে 10 বছর পূর্বে দুজনকারই 10 করে কমবে, তাহলে কি হবে না 50 বিয়োগ 20 সমান, এটা আমরা 20ও লিখতে পারি সরাসরি বা 10 গুণ 2 এভাবে লিখতে পারি। তার মানে কত হলো 30 বছর। তাহলে এই 30 বছর তখন মোট বয়স ছিল কাদের না শিবু এবং হারু। তো সেই সময় বলা ছিল যে 10 বছর পূর্বে হারুর বয়স ছিল শিবুর বয়সের 5 গুণ। তাহলে হারু সমান সমান কি ছিল না 5 গুণ শিবু। হারু সমান 5 গুণ শিবু, অতএব আমরা এভাবে লিখতে পারি। তাহলে কি না হারু যোগ শিবু সমান সমান কি 30 বছর, 10 বছর পূর্বে এটা লাভ করছে সেই সম্পর্কে, তাহলে কত হবে না 30 বছর। এখন আমরা হারুর পরিবর্তে লিখতে পারি 5 গুণ শিবু, তাহলে 5 গুণ শিবু যোগ শিবু সমান সমান কি লিখতে পারি আমরা 30 বছর। তাহলে 5 গুণ শিবু আর এই শিবু অর্থাৎ 6 গুণ শিবু, 6 গুণ শিবু সমান সমান কি লিখব কি 30 বছর। তাহলে শিবু সমান অর্থাৎ সেই সময় শিবুর বয়স কত পাবো আমরা না শিবু সমান পাবো আমরা 30 ভাজিত 6 সমান 5 বছর। তাহলে 10 বছর পূর্বে শিবুর বয়স ছিল কত না 5 বছর। তাহলে কি
চাওয়া হয়েছে এখন প্রত্যেকের বয়স কত। তাহলে 10 বছর আগে শিশুর বয়স ছিল 5 বছর, এখন শিশুর বয়স কত? অতএব এখন শিশুর বয়স সমান ওই 5 যোগ আরো 10 বছর যোগ হয়ে যাচ্ছে, কারণ 10 বছর পূর্বে যে হিসাবটা আমরা বার করলাম সেটা হলো 10 বছর পূর্বে। তাহলে এখন হবে কি না 5 যোগ 10 বছর সমান 15 বছর। 15 বছর, এখন 15 বছর বয়স, তাহলে বৃদ্ধি হয়। আর হারুর বয়স কত হবে না আমরা সেক্ষেত্রে 50 থেকে 15 বিয়োগ দেব, তাও হবে। আবার যদি আমরা 10 বছর আগে আমরা বার করি হারুর বয়স, তাহলে সেক্ষেত্রে কি বেরোতো না সেক্ষেত্রে 5 গুণ, অর্থাৎ 5 ছিল তাহলে 5 5 এ 25 হতো, তার সঙ্গে আবার আমরা 10 যোগ করতাম অর্থাৎ 35। এভাবে পেতাম আমরা এইভাবে, অর্থাৎ প্রথমের যে লাইনটা আমরা লিখেছি সেই লাইন থেকে আমরা সমাধানটা করে দেব। তাহলে কি হবে, অতএব হারু বর্তমান বয়স সমান সমান দিয়ে লিখবো আমরা 50 বিয়োগ 15 সমান 5 কয় দাও 10, 5 দাও 10, 1 একে 2, কয় দাও 5, 3 দাও 5, অর্থাৎ 35 বছর। তাহলে 35 বছর বয়স হবে কার না হারু, আর শিশুর বয়স হবে কত বর্তমানে 15 বছর। তো এইভাবে আমরা আমাদের 29 দাগের অঙ্কটি সমাধান করে দিলাম। এবার আমরা চলে যাব আমাদের শেষ অঙ্কে। তো তার আগে তোমাদেরকে বলবো যে যদি তোমাদের এই অঙ্কগুলি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর যদি কোনো অভিযোগ থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের কমেন্ট জানাও। আর যারা নতুন আসছো আমাদের এই চ্যানেলে তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো আমরা আজকে আমাদের শেষ অঙ্কটি এবার সমাধান করব। তো দেখো আমরা পৌঁছে গেছি আমাদের এই পর্বের শেষ অঙ্কে। এই পর্বের শেষ অঙ্কটিতে বলা আছে কোন সংখ্যাকে 3 দিয়া গুণ করিয়া গুণফলে 3 যোগ করিয়া সেই যোগফলকে 15 দিয়া ভাগ করিলে ভাগফলটি 3 অপেক্ষা 2 বেশি হইবে। তো 3 অপেক্ষা 2 বেশি হবে ভাগফলটা। তো আমরা কি করব, তাহলে বলা আছে কোনটা সংখ্যা, তাহলে সংখ্যা কি বলেছে না সংখ্যা বুঝে কোন সংখ্যাকে 3 দিয়ে গুণ করিয়া, 3 দিয়ে গুণ, এবার সেই গুণফলটা অর্থাৎ যে গুণফলটা পাবো তাকে সঙ্গে কি বলছে না 3 যোগ করিয়া, এবার 3 যোগ করে যোগ করিয়া 15 দিয়া ভাগ করিলে, অর্থাৎ এই যোগফলটাকে 15 দিয়ে ভাগ করিলে, 15 দিয়ে ভাগ করিলে ভাগফলটি 3 অপেক্ষা 2 বেশি হইবে। ভাগফলটি 3 অপেক্ষা মানে 3 এর থেকে 2 বেশি, অর্থাৎ যে ভাগফলটা পাবো আমরা সেটা হবে কত, ভাগ করলে সেটি হবে কি না 3 অপেক্ষা 2 বেশি, অর্থাৎ যেটা হবে সেটা কত হবে, এক্ষেত্রে উত্তরটা হবে না 3 অপেক্ষা 2 বেশি মানে 3 যোগ 2 সমান সমান দিয়ে আমরা লিখতে পারি 5। তো চলো এটি আছে, আমরা এবার অঙ্কটা সমাধান করব। তাহলে কি আছে, বা 3 গুণ সংখ্যা তার সঙ্গে 3 যোগ, তাহলে এবার 15 দিয়ে ভাগ, তাহলে সংখ্যা গুণ 3 যোগ 3, আমরা এক্ষেত্রে এটি নিচে দিচ্ছি কত না 15, ভাগ আছে ভাগ আকারে, তাই আমরা নিচে লিখলাম, সমান দিয়ে লিখবো কি সমান সমান লিখবো 5, বা 5 15 হবে কত 75, তাহলে হবে সংখ্যা গুণ 3 যোগ 3 সমান হবে কত না
সংখ্যা গুণ 3 সমান 72। অতএব সংখ্যা টি সমান হবে কত না 72 ভাজিত হবে কত এই 3 সমান 3 24 72। তাহলে সংখ্যাটা হবে কত না সংখ্যাটি হবে আমাদের 24। তো চলো এটাকে আমরা যদি এখান থেকে সমাধানটা করে দেখতাম তাহলে কি হতো না, তাহলে সংখ্যাটা আমাদের 24 বের হচ্ছে, 24 গুণ 3, 24 কে 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে 72 হবে, 72 এর সঙ্গে 3 যোগ করলে কত হবে 75 হবে, 75 কে যদি 15 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 5 হবে, যেটা কি হচ্ছে না 3 অপেক্ষা খুবই বেশি অর্থাৎ 5। তাহলে আমাদের যে শর্তটা দেওয়া ছিল সেই শর্তে এটা মিলে যাচ্ছে। তাহলে এইভাবে আমরা সমাধান করব। তো আজকের মতো আমরা এখানে আমাদের ভিডিওটা শেষ করছি। তো তোমাদেরকে বলবো যে এই ভিডিওগুলি অবশ্যই তোমরা লাইক, কমেন্টস এবং শেয়ারের মধ্য দিয়ে তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে। আর যারা নতুন আসছো তাদের কাছে আমাদের যে আবেদন যে তারা যেন এই চ্যানেলটিকে অর্থাৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো আমরা এখানে আমাদের ভিডিওটি শেষ করছি। নমস্কার।